আসসালামু আলাইকুম দর্শক। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর থেকে মানুষের মধ্যে একটি কৌতূহল ছিল যে ভারত এই বিষয়ে কি কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানাবে, ভারত কি আওয়ামী লীগের পাশে এর পরেও দাঁড়াবে, যদি প্রতিক্রিয়া জানায় তার ভাষাটি কেমন হবে। এবং যেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে পৃথিবীর আর কোনো রাষ্ট্র বা আর কোনো রাষ্ট্রের প্রতিনিধি যারা বাংলাদেশি অ্যাম্বাসেডর কিংবা হাই কমিশনার হিসেবে কাজ করছেন তারা কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানায়নি। সেক্ষেত্রে ভারত আসলে কতটা ঝুঁকি নেবে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আমরা দেখলাম যে ভারত ঠিকই মুখ খুলেছে, প্রতিক্রিয়া জানিয়েছে এবং কোনো কথার কথা অর্থে নয়, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া যা লিখছে, India on Tuesday expressed serious concern over the political developments in Bangladesh following the official disbanding of Awami League led by deposed Prime Minister Sheikh Hasina। অর্থাৎ তারা খুবই গুরুত্বের সঙ্গে উদ্বেগ জানিয়েছে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত প্রেস ব্রিফিং হয় সেখানে মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রণধীর জয়সওয়াল তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের বিষয়টি তারা কিভাবে নিচ্ছে। রণধীর জয়সওয়াল বলছেন যে কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। তিনি বলছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বেগ বোধ করছে। একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করছে ভারত। এই হচ্ছে ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে এই উদ্বেগ জানানোর মধ্য দিয়ে, এই উদ্বেগ প্রকাশের মধ্য দিয়ে ভারত নতুন করে কোন বার্তা দিল? এটা স্পষ্ট, আমি বরাবরই যেটা বলে আসছি যে ভারত যতদূর করা যায় আওয়ামী লীগের জন্য ততটা করবে, সহজে হাল ছাড়বে না। এবং এই যে প্রতিক্রিয়া সেটি প্রমাণ করলো। এবং খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন কাকের মতো বসে আছে ভারতের দিকে, চাতক পাখির মতো বসে আছে যে ভারত কি করে। ভারত অনেক কিছুই করবে, সেই বার্তাটাই দেওয়া হলো এই প্রতিক্রিয়ার মধ্য দিয়ে। এবং অন্যদিকে সরকারের মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি যে কোনো কাজের প্রতি তাদের ন্যূনতম কোনো সমর্থন নেই সেটি আরো একবার প্রমাণ করে দিল। তারা নির্বাচনের দাবি করেছে, গণতান্ত্রিক কোন সরকার বা নির্বাচনের মাধ্যমে কোনো গঠিত সরকার ছাড়া তারা অন্য কারোর সাথে কোনো কাজ করবে না। এই কথাটি ভারতের সেনা প্রধান উপেন্দ্র ত্রিবেদী থেকে শুরু করে সরকারি পর্যায়ে যারা আছেন তারাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এমনকি বিরোধী দলের অনেকেও তারা একই মত ব্যক্ত করছেন। অনেকে বলছিলেন যে ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে ভারতের দৃষ্টি আপাতত সেদিকে নিবদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগের জন্য আসলে আর তারা কিছু করবে না, শেখ হাসিনা ভারতের জন্য গলার কাটা হয়ে আছে, এটি মনে করার কোনো কারণ নেই। এবং যেখানে ভারতের বিরুদ্ধে মুহুর্মুহু এখনো পর্যন্ত বিদ্বেষমূলক স্লোগান দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগ নিষেধের দাবিতে গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত নতুন করে যে আন্দোলনের সৃষ্টি হলো সেখানে আমরা দেখেছি অনবরতভাবে ভারত বিরোধী স্লোগান, বিদ্বেষমূলক স্লোগান। এবং এই বিষয়টিও যে তারা যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে সেটিও নানান মাধ্যমে উঠে এসেছে, অনেক জায়গায় রিপোর্টিং হয়েছে। ভারতের গণমাধ্যমে এই বিষয়ে রিপোর্টিং এসেছে যে বাংলাদেশের আওয়ামী লীগ নিষেধের দাবিতে যেই আন্দোলনটি গড়ে উঠেছে সেটি মৌলবাদী শক্তির নেতৃত্বে গড়ে উঠেছে, সাম্প্রদায়িক শক্তির নেতৃত্বে গড়ে উঠেছে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে মৌলবাদের চরম আস্ফালনের ঘটনা হবে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের মন্তব্য করা হয়েছে। হ্যাঁ, আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি যে ভারত কেন এখনো পর্যন্ত একচোখানিতে আছে, কেন এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রতি তারা তাদের সব ধরনের সমর্থন নিয়ে বসে আছে। এই প্রশ্ন উঠতেই পারে, কিন্তু প্রশ্ন উঠলে কি হবে? ভারত আগ্রাসী ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ থাকতে, ভারত নানান ধরনের স্বার্থ তাদের নিজেদের জন্য উদ্ধার করে নিয়েছে, বাংলাদেশকে অনেক কিছু থেকে বঞ্চিত করেছে, এই ধরনের অভিযোগ রয়েছে, অবশ্যই রয়েছে। এবং সবগুলো যে ভিত্তিহীন নিশ্চয়ই তা নয়, কিন্তু আমরা আমাদের স্বার্থের দিকে তাকিয়ে আমাদের
দক্ষ কূটনৈতিক সুলভ আচরণ কতটা মেনটেন করতে পারছি। যারা ভারত বিরোধী মন্তব্য করছেন তাদেরকে তো আমরা আবার নানান ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দিচ্ছি। সেই জায়গা থেকে ভারত যদি নতুন তাদের মতো পথ অবলম্বন করে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। বিশেষ করে করিডোর ইস্যুতে যা চলছে, বাংলাদেশের মানুষের মধ্যে একটি অংশের তো বদ্ধমূল ধারণা জন্মেছে যে সরকার মনে হয় গোপনে এই চুক্তিটি করে ফেলেছে। আর করিডোর, তথাকথিত মানবিক করিডোরটা যদি দেওয়াই হয় রাখাইনের উদ্দেশ্যে, সেক্ষেত্রে ভারত নিঃসন্দেহে চুপচাপ বসে থাকবে না এবং দেশটি তার পুরনো মিত্রের জন্য যা যা করা দরকার সেটাই করবে। তারা মনে করে যে আওয়ামী লীগই তাদের সীমান্তের সবচেয়ে বড় পাহারাদার, তাদের সীমান্তকে সুরক্ষা দেবে আওয়ামী লীগ, এর বাইরে আর কেউ নেই। অতএব এই ইস্যুর পরে আবার জামাতে আমির যে নতুন করে কথা বললেন সেটি ভারতের উদ্বেগ নিঃসন্দেহে আরো বাড়িয়ে দিয়েছে। জামাতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি দাবি তুলেছেন যে তিস্তা বহুমুখী প্রকল্প যে কোনো উপায়ে হাতে নিতে হবে, বাস্তবায়ন করতে হবে। তাতে কে কি ভাবলো, কে কি বাধা দিল, আমাদের সেদিকে তাকানোর কোনো কারণ নেই। এই কথাগুলো তো আমরা অন্যভাবেও বলতে পারি এবং অবশ্যই তিস্তা বহুমুখী প্রকল্প আমাদের দরকার। ভারত সেখানে বাগড়া দিয়ে রেখেছে, আরো আগে থেকে আওয়ামী লীগ থাকতে চীন যেখানে অর্থায়ন করতে চায় সেটিও এগোয়নি। কিন্তু আমরা কি করব? অবশ্যই করব। কিন্তু সেই করার জায়গাটি যদি চ্যালেঞ্জের জায়গা নিয়ে যাওয়া হয় সেটি তো অবশ্যই আরো অনেক ধরনের সমস্যার সৃষ্টি করবে। কিন্তু আমরা দেখছি যে এইগুলো জানার পরেও আমাদের একটি পক্ষ অনবরত ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করে যাচ্ছে এবং উত্তেজনাকর বক্তব্য দিচ্ছে। অর্থাৎ ভারত আওয়ামী লীগের পক্ষে যে প্রতিক্রিয়াটি জানিয়েছে এটি অনেকের কাছে অস্বাভাবিক হলেও আমি খুব স্বাভাবিক দৃষ্টিতেই নিচ্ছি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। দর্শক, প্রথমেই মন্তব্য করে রাখি যে সরকারের মধ্যে স্পষ্টত একটা বিভক্তি দেখা দিয়েছে। কোনো এক সময় একটা বিস্ফোরণ জাগতেই পারে। আমি আসছি সেই বিষয়ে। তার আগে আরেকটি বিষয় একটু আপনাদের মনে করিয়ে দিয়ে, অনেকেই হয়তো জানেন, অনেকদিন পর সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার উত্তাল হয়ে উঠল। কোনো সংঘর্ষকে কেন্দ্র করে নয়, তবে সাংঘর্ষিক একটা অবস্থানের ইঙ্গিতপূর্ণ জায়গা থেকে এই যে উত্তাল হয়ে উঠল সেটি হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। শত শত শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী জাতীয় সঙ্গীতে কণ্ঠ মিলিয়েছে। মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে তুমুল স্লোগানও তুলেছে এবং এটি অবশ্যই ব্যতিক্রম। কেন ব্যতিক্রম মনে হচ্ছে আমাদের কাছে? গত 5 আগস্টের পর থেকে যাদের যুদ্ধ অভিযোগ ছিল, স্বাধীনতাকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা কিংবা মুক্তিযুদ্ধকে ছোট করে খাটো করে তুলে ধরার প্রবণতা যাদের মধ্যে, তারা এই কাজটি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থান সৃষ্টি হলেও আমরা তো দেখেছি যে 5 আগস্টের পর থেকে 24কে সবার আগে প্রাধান্য দিয়ে 71কে খাটো করা এক ধরনের প্রবণতা স্পষ্টভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। সেই তারাই গিয়েছে, কেন গিয়েছে? এবং আমি বলি যেভাবেই হোক এটি আমাদের ভালো লাগার বিষয়। দুদিন আগে মাহফুজ আলম যে বক্তব্য দিয়েছেন জামায়াতকে উদ্দেশ্য করে, জামায়াতের ক্ষমা চাওয়া উচিত, 71-এ তাদের ভূমিকার কারণে পাকিস্তানপন্থী রাজনীতি এদেশে চলবে না, আরো যেসব মন্তব্য করেছেন সেগুলোকে কেন্দ্র করে জামাত মহাক্ষিপ্ত। জামাতের পক্ষ থেকে এখন অভিযোগ করা হচ্ছে মাহফুজ আলম রয়ের এজেন্ট। উনি যে ভাষায় কথা বলতেছেন, আমরা তো বলতে পারি উনি কি ভারতীয় রয়ের কোনো এজেন্ট কিনা। যদিও রয়ের এজেন্ট, পাকিস্তানের এজেন্ট, বিএনপি জামাতের দালাল, আওয়ামী লীগের দালাল, ফ্যাসিবাদের দোসর, এইসব ট্যাগিং শব্দগুলো আমাদের কাছে এখন বেশ হাস্যকর। তারপরেও জামাত যখন মাহফুজ আলমকে রয়ের এজেন্ট হিসেবে উল্লেখ করছে তখন তো বিষয়টি আলোচনার মধ্যে আসতেই পারে। তো মাহফুজ আলমকে ক্ষমা চাইতে বলা হয়েছে, মাহফুজ আলমকে পদত্যাগ করতে বলা হয়েছে, কিন্তু এত কি সহজ মাহফুজ আলম পদত্যাগ করবেন? প্রশ্নে ওঠে না। এবং জামাতকে কেন্দ্র করে মাহফুজ আলমের বক্তব্য সব কিছুর মধ্য দিয়ে এখন সরকারের মধ্যে বিভক্তি স্পষ্ট। আর সেই বিভক্তির বিষয়টি প্রতিফলিত হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের কণ্ঠে। গতকালই প্রেস সচিব শফিক সাহেবকে নিয়ে আমি কিছু কথা বলছিলাম এবং তিনি যেই মঞ্চে বা যে অনুষ্ঠানে কথাগুলো বলেছেন তার মধ্যেই জামাতকে নিয়ে প্রশ্ন ছিল, মাহফুজ আলম সম্পর্কে প্রশ্ন ছিল। তিনি সবকিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, খানিকটা বিব্রত বোধ করেছেন।
জামাতের বিচার নিয়ে তিনি কথা বলেছেন যে এর আগে আওয়ামী লীগ করে গেছে, তো আওয়ামী লীগ করে গেছে, যদি করে গিয়েই থাকে তাহলে সেটি তো আদালত কর্তৃক প্রমাণিত বা আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে যে যুদ্ধাপরাধের সঙ্গে কারা জড়িত ছিল, তাদের বিচারও হয়েছে, সেসব যাক। কিন্তু শফিকুল আলম সেই বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলছেন যে ৭১-এর প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আমরা ৭১ ধারণ করি, জামাত সম্পর্কে আর কিছু মন্তব্য করতে চাই না। অর্থাৎ বিপদে আছে সরকার। সরকারের যে ভর কেন্দ্রগুলো, একদিকে জামাত, আরেকদিকে হেফাজত ইসলাম, একদিকে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আবার তো মাহফুজ আলমের বিরুদ্ধে বিশেষ একটি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কথা ছিল হিজবুত তাহরীর সঙ্গে, যদি তিনি তা অভিযোগ সেই অভিযোগ অস্বীকার করেন। আরেকদিকে বিএনপি, এতগুলো যে ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্রের মধ্যে সামগ্রিক জায়গা থেকে তুমুল একটা সাংঘর্ষিক অবস্থা আমরা দেখতে পাচ্ছি। সরকার এটিকে কতটা সামাল দিতে পারবে এখনো পর্যন্ত অস্পষ্ট। মোটামুটি টালমাটাল অবস্থায় পৌঁছেছে সারা দেশ। যখন একটি টালমাটাল অবস্থায় বিরাজ করছে, সরকারও ঠিক সেই মুহূর্তে অভ্যন্তরীণ অবস্থায় একটা জগাখিচুড়ি অবস্থায় রয়েছে। আমাদের ধারণা ছিল যে আওয়ামী লীগকে মাইনাস করার পর, যেহেতু আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল, তার তো কোনো ধরনের কোনো কার্যক্রম থাকছে না, বিএনপিকে টার্গেট করা হবে। কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি যে আপাতত বিএনপি সম্ভবত একটু সেফ সাইডে আছে। পরবর্তীতে গিয়ে বিএনপিকে টার্গেট করা হবে কিনা আমরা জানি না, এগুলো কোন প্ল্যানিংয়ের অংশ। জামাতের বিরুদ্ধে যে অভিযোগগুলো এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা করছেন, সেগুলোর সঙ্গে আমরা একমত। কিন্তু তাদের বিষয়গুলো প্রশ্নবিদ্ধ ওইখানে হচ্ছে, যেটা প্রথমে বলছিলাম যে তাদের অবস্থানটাই তো ক্লিয়ার না। তাদের গঠনতন্ত্রতে এখন স্পষ্ট করতে পারেনি যে তাদের আদর্শটি কী রাজনৈতিকভাবে। তো সেই জায়গা থেকে যখন তারা উচ্চারণ করে যে হাসিনাকে সরিয়ে গোলাম আজমের জন্য আমরা জুলাইয়ে রক্ত দেইনি, অথবা তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, লাখো শহীদের রক্ত কেনা, দেশটা কারো বাপের না, এই ধরনের যখন স্লোগান দেওয়া হয় আমরা খুশি হতে পারি, আমাদের ভালো লাগতেই পারে। আমরা এখনো চাই ছাত্ররা বলতে সাবেক ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে যে জাতীয় নাগরিক পার্টি, এই দলটি তার লক্ষ্য আদর্শ স্পষ্ট করুক। কিন্তু আমরা একটা বিভ্রান্তির মধ্যে আছি, তারা নিজেরাই নিজেদেরকে মরীচিকার মতন আমাদের সামনে উপস্থাপন করছে। এই যে শব্দগুলো উচ্চারণ হচ্ছে যে হাসিনাকে সরিয়ে গোলাম আজমের জন্য আমরা জুলাইয়ে রক্ত দেইনি, এই ধরনের কথা তো আবার জামাতের মুখ থেকে আমরা শুনেছি। জামাতের কথাগুলো আবার ছাত্র সমন্বয়কদের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে। বলা হয়েছিল যে এক ফ্যাসিবাদকে সরিয়ে নতুন ফ্যাসিবাদের জন্ম দেওয়ার জন্য অভ্যুত্থানের সৃষ্টি হয়নি, শত শত মানুষ রক্ত দেয়নি। বিএনপির উদ্দেশ্যে নিশ্চয়ই সেই কথাগুলো বলা হচ্ছিল যে দ্রুত নির্বাচন দিয়ে বিএনপিকে নিয়ে এসে আবার নতুন ফ্যাসিবাদের জন্ম দেওয়া। তো সেই জায়গায় আমরা শুনছি এখন জামাতের বিরুদ্ধে বা জামাতের যারা নেতা ছিলেন বা ৭১-এ যাদের বিতর্কিত ভূমিকা, তাদের প্রসঙ্গে এই কথাগুলো বলা হচ্ছে। এখন এই জায়গা থেকে আর নতুন করে খুব বড় বিশ্লেষণের প্রয়োজন নেই। এই ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির আমরা সতীর্থ বলতে পারি কোনো কোনো ক্ষেত্রে, যেহেতু তারা অন্তত আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের যে অবস্থান, তাতে আমরা সতীর্থ বলতে পারি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে। এইটুকু তুলে ধরলে মোটামুটি বোঝা যাবে যে কোন দিকে যাচ্ছে রাজনীতি। রাশেদ খান বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যমুনা বা শাহবাগ ঘেরাওয়ে সর্বশক্তি নিয়ে উপস্থিত ছিল জামাত শিবির, মানে জামাত এবং শিবির এবং এনসিপির নেতাদের একসাথে বসে ও দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা গেছে। অন্যান্য ইসলামিক দলের সেগুলোরও ভালো সাপোর্ট ছিল এবং সেগুলোর উপস্থিতি 60% বেশি ছিল। তারা না থাকলে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো এটি এত দ্রুত হতো না। এটি মন্তব্য করে তিনি বলছেন যে সরাসরি এনসিপির কমিটিতেই শিবিরের বেশ সংখ্যক নেতা আছে যারা বিরুদ্ধে বলছে, তাদের কেউ কেউ শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। তো এখন তারা প্রগতিশীল হয়ে ওঠার চেষ্টা করছে। জামাত শিবিরকে কাজে লাগানো শেষ, এখন তাদেরকে পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও। এসবের ঘটনা থেকে জামাত শিবির যদি ন্যূনতম শিক্ষা নেয়, তবে ডাক দিলেই আর তাদের আহ্বানে আগের মতো সাড়া দিবে না। তো শেষে বলা হচ্ছে, শেষ পর্যায়ে যদি তাদের রাজনীতির উদ্দেশ্যই হয় অন্যের আহ্বানে জনশক্তি সরবরাহ করা, তবে এই ক্ষেত্রে আমার কোনো মন্তব্য নেই। জামাতের উদ্দেশ্যে বলছে। তবে মূল যে বক্তব্য রাশেদ খান দেওয়ার চেষ্টা করছেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে একে একে সব মাইনাস করা, যদি সেটি হয়, সেটি নিঃসন্দেহে জাতীয় নাগরিক কমিটির জন্য
ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। যে তারা একাই ক্ষমতায় থাকবে, একাই রাজত্ব করবে, আস্তে আস্তে সবাইকে মাইনাস করবে, পরবর্তীতে আবার বিএনপিকে টার্গেট করা হতে পারে। তবে এটা একটা ভালো সিমটম। যদি সমাজ, রাষ্ট্র, মানুষের প্রতি ন্যূনতম কোনো কমিটমেন্ট না থাকে, এই ধরনের একাধিক গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বটা নিজেদের মধ্যেই তৈরি হয়। খুব স্বাভাবিক কথা, সাইকোলজিক্যাল হিসাব, এবং সেগুলোই দেখা যায়। আর যদি সত্যি সত্যি জাতীয় নাগরিক কমিটি কিংবা সাবেক সমন্বয়করা তারা এই আদর্শেই অবিচল থাকে, মনে প্রাণের ধারণ থাকে, ওয়েলকাম। তাতে কে মাইনাস হবে, কে প্লাস হবে, অন্তত স্বাধীনতা বিরোধী শক্তিদের মধ্যে আমরা সেটি বলতে পারি, তাতে আমাদের কিছু যায় আসে না। তারা যদি তাদের অবস্থানটি স্পষ্ট করতে পারে, অবশ্যই মানুষ হয়তো সত্যি সত্যি তাদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে কাছে টেনে নেবে। কিন্তু সিনারিও যদি চেঞ্জ হয়, বিপদ কারোর জন্য বসে থাকবে না। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।